আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোন রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তারেক রহমান আজ দেখা করবেন জামায়াত আমির ও এনসিপি আহ্বায়কের সাথে। বিএনপির বড় জয়ে কলকাতার ব্যবসায়ীদের স্বস্তি প্রকাশ। তারেক রহমানের নেতৃত্বে ভিসা জটিলতা সহ ঢাকা দিল্লির টানাপোড়েন কমার আশা। বাহরাইনে প্রবাসীদের এমআরপি আবেদন গ্রহণ স্থগিত রাখার ঘোষণা। দূতাবাসের ই পাসপোর্টে আবেদনের আহ্বান। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে, বিএনপির ভূমিধস বিজয়ের পর সংবাদ সম্মেলনে জানালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, কোনো ধরনের সহিংসতা প্রতিশোধ বরদাস্ত করা হবে না। দেশ গঠনে জাতীয় ঐক্যের উপর জোর দিয়ে সব রাজনৈতিক দলের সহযোগিতা চান বিএনপি চেয়ারম্যান। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সবার আগে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার কথাও জানান আগামীর প্রধানমন্ত্রী। লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে রাজনীতির প্রাণকেন্দ্র হয়ে ওঠেন তারেক রহমান। তারপর মায়ের মৃত্যুর শোক বুকে নিয়ে শক্ত হাতে হাল ধরেন বিএনপির। ভোটের দিনও ঘুরেছেন কেন্দ্র থেকে কেন্দ্রে। সব জল্পনা কল্পনা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে বিএনপি। দলটির এই ভূমিধস বিজয়ের পেছনে ছিল তারেক রহমানের ক্যারিসমাটিক নেতৃত্ব। এক ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে শনিবার নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে দেশ গঠনে সব দলের সহযোগিতা চান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। বলেন, যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। আমার বক্তব্য স্পষ্ট, দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্ন মত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করার ঘোষণা দেন তারেক রহমান। 31 দফার আলোকে ঘোষণা করা হয়েছে দলীয় ইশতেহার। একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। পরে দেশি বিদেশি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন আগামীর প্রধানমন্ত্রী। বলেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সবার আগে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিবে বিএনপি। We have cleared ourselves regarding the foreign policy, which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. বিএনপি নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর আশ্রয় নিয়েছে কিনা এমন প্রশ্নের জবাব দেন তারেক রহমান। জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। সুষ্ঠু উৎসবমুখর নির্বাচন উপহার দেয় অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তারেক রহমান। রাজনীতিতে সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের ও বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। শনিবার রাতে বঙ্গভবন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই নতুন সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 17 ফেব্রুয়ারি সকালে সংসদ ভবনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার।
বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠিত হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। মন্ত্রিপরিষদকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। এর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশের এক নতুন অধ্যায়। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় দলের চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ফুল ও মিষ্টি গ্রহণ করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। এ সময় উপস্থিত ছিলেন গুলশান কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম মেহেদী। বিএনপি সরকার গঠন করতে যাওয়ায় আশায় বুক বাঁধছে কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীরা। তারা মনে করছেন তারেক রহমানের নেতৃত্বে ভিসা জটিলতার সমস্যা মিটবে, সম্পর্কে উষ্ণতা আসবে ঢাকা দিল্লির, ফের জমে উঠবে দুই বাংলার ব্যবসা, যোগাযোগ ও যাতায়াতের ব্যবস্থা। অপরদিকে পশ্চিমবঙ্গবাসী বলছে বাংলাদেশের নির্বাচনের ফলাফলে তাদের আশার প্রতিফলন হয়েছে। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্ট। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, আর তাতেই যেন পদ্মাপাড়ের মতো আশায় বুক বাজছে কলকাতার নিউ মার্কেট। শহরের ব্যবসায়ীদের অভিমত, বাংলাদেশে নির্বাচিত সরকার আসায় কাটবে ঢাকা কলকাতার শীতলতা, ফের যাতায়াত বাড়বে আগের মতো। বাংলাদেশের ইলেকশন বিএনপি সরকার, যে নতুন সরকার আসছে তারেক রহমান, আমরা আশাবাদী প্রধানমন্ত্রী পদ গ্রহণ করুক এবং আমাদের দুই দেশের সুসম্পর্ক নতুন করে স্থাপন হোক। এই বিষয় সমস্যাটা আশা করি এই নতুন সরকার এসে একটা সমাধান করবে। আমাদের কারবার সব বাংলাদেশ টুরিস্টের উপরে আছে, এর জন্য কিছু কিছু আমাদের এফেক্ট হয়েছে, ভালোই এফেক্ট হয়েছে। এবারে হোক ঠিক হয়ে যাবে। একই মত কলকাতার অবস্থানরত বাংলাদেশিদেরও। আমরা খুবই খুশি, বিএনপি আসলে আমরা তো অনেক খুশি হয়েছি যে একটা সুন্দর গভর্নমেন্ট পেয়ে গেলাম। এখন আগামীতে সুন্দরভাবে বিএনপি আমাদের জন্য কাজ করবে, এটা আমরা আশা করি। আমরা আসলে শান্তি চাই, আমরা স্বাধীনভাবে থাকতে চাই, কোনো রকম সমস্যা, কোনো রকম বাধা বিপত্তি ছাড়া। আসছে দেশ ভালো মতন চালাক, একটু আমরা চাই। অনেকদিন পর একটা নির্বাচিত সরকার আসছে, আমরা চাই সরকার ভালোভাবে চালাক। আর এই ভোটের ফলাফলে খুশি কলকাতার শিক্ষক সমাজও। মাছ যেরকম জল ছাড়া থাকতে পারে না, ভারতও বাংলাদেশ ছাড়া থাকতে পারে না। সুস্পষ্ট গণরায়ের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা এবং বাংলাদেশি জাতীয়তাবাদের পক্ষে তারা রায় দিয়ে মুক্তিযুদ্ধকেই তারা মহিমান্বিত করেছে। তারা কিন্তু উপচে পড়ে ভোট দিয়ে জামাতকে তারা ত্যাগ করেছে। দুই বাংলার ভাষা, খাদ্যাভ্যাস, সংস্কৃতি, জীবনযাত্রা সব একই রকম, আর বাংলাদেশি পর্যটকদের প্রথম পছন্দের স্থান কলকাতা। ফলে সব মিলিয়ে নতুন নির্বাচিত সরকার নিয়ে আশায় বুক বাজছে ঢাকা কলকাতা। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। করোনা মহামারীর সময় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তায় বরাদ্দ দুর্যোগ তহবিল থেকে হাজার হাজার ডলার আত্মসাতের অভিযোগে 9 জন অভিযুক্ত দোষ স্বীকার করেছেন, যাদের মধ্যে 8 জন বাংলাদেশি এবং 1 জন পাকিস্তানি রয়েছেন বলে জানা গেছে। দোষ স্বীকারের অংশ হিসেবে তাদের মোট $10 লাখ বেশি অর্থ ক্ষতিপূরণ হিসেবে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন আদালত। নিউ ইয়র্ক স্টেট ইন্সপেক্টর জেনারেলের দপ্তর প্রথম এই তহবিল অপব্যবহারের তদন্ত শুরু করে এবং 2024 সালের মে মাসে মামলাটি কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি দপ্তরে হস্তান্তর করে। অভিযুক্তরা 2025 সালের মে মাসে পৃথকভাবে কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি দপ্তরে আত্মসমর্পণ করেন। মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপির আবেদন গ্রহণ সাময়িকভাবে বন্ধ করেছে বাহরাইনে বাংলাদেশ দূতাবাস। এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি সিদ্ধান্তের আলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে এমআরপি ইস্যুর আবেদন নেওয়া হবে না। পাশাপাশি প্রবাসীদের দ্রুত ই পাসপোর্টের জন্য আবেদন করার অনুরোধ জানিয়েছে দূতাবাস। যাদের পাসপোর্টের মেয়াদ 1 বছরের কম এবং তথ্য জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিল রয়েছে অথবা এনআইডি না থাকলেও জন্ম নিবন্ধনের তথ্যের সঙ্গে সামঞ্জস্য আছে, তাদেরই ই পাসপোর্ট আবেদন করতে বলা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ শিল্পী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো বনভোজন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ আড্ডা। দুবাইয়ের মার্শিক পার্কে অনুষ্ঠানে অংশ নেন আমিরাতের বিভিন্ন প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শিল্পীরা। এ সময় প্রবাসে শিল্পী সমিতির কার্যকলাপ আরও জোরদারের অঙ্গীকার করেন তারা। আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন তারা। অনুষ্ঠানে বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
নির্বাচনে বিজয় হয়ে শপথ গ্রহণের আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.মা এহসানুল হক মিলন। জিয়ারত শেষে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে শপথ গ্রহণ করে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন তারা। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শই তাদের রাজনীতির মূল প্রেরণা। সেই আদর্শ অনুসরণ করে জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। এ সময় কচুয়া উপজেলার শত শত দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। আমরা আগামী দিনে শপথ গ্রহণ করব জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমরা আগামী বাংলাদেশ গড়ে তুলব। যদি আমাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেন, বিগত দিনে যেভাবে করেছিলাম তার চেয়ে অনেক গুণ বেশি ত্বরান্বিত করব এবং শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে আমরা মডার্নাইজ করব, যা আন্তর্জাতিক পরিবর্তনে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে আমরা চলব। 2008 সালের পর সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে এবার, এমনটা বলছে ইউ নির্বাচন পর্যবেক্ষণ কমিশন। তবে প্রচারণায় নারীদের ওপর হামলা, প্রতিদ্বন্দ্বিতায় নামমাত্র অংশগ্রহণ সহ কিছু নেতিবাচক দিক দেখছে সংস্থাটি। আর কমনওয়েলথের পর্যবেক্ষক দল বলছে, নতুন সরকারের জন্য জুলাই সনদ বাস্তবায়নে বাধ্যবাধকতা তৈরি হয়েছে। 26-এর নির্বাচনে এবারই 400-এর মতো বিদেশি পর্যবেক্ষক অংশ নিয়েছে, যার 200 জনই ছিল ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। শনিবার সকালে ইউ পর্যবেক্ষণ দল মুখোমুখি গণমাধ্যমে জানায় তাদের প্রতিক্রিয়া। 2008 সালের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই সবচেয়ে গ্রহণযোগ্য হয়েছে, এমনটাই মনে করছেন মিশন প্রধান। মিশন প্রধানের মতে, জুলাইয়ের সামনে থাকা নারীদের নির্বাচনী প্রতিযোগিতায় হারিয়ে যাওয়া দুঃখজনক। স্থান পায় 27টি জেলায়, 200টি জায়গায় হামলার বিষয়টিও। Historic elections were conducted in line with international standards and national law, a testament to citizens' commitment to restoring democratic governance and the rule of law. This is renewed momentum and it paves the way for the next phase of reform. একই দিনে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলও তাদের পর্যবেক্ষণ তুলে ধরে তাদের দলের প্রধান ঘানার সাবেক প্রেসিডেন্ট। এই নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক উল্লেখ করে বলেন, এটি গণতন্ত্রের মানদণ্ডে উত্তীর্ণ। This was an acceptable election. It was peaceful, it was orderly, and it was transparent. And I think that those are the indices of an acceptable election. এদিকে আগের তুলনায় এবারের নির্বাচন শান্তিপূর্ণ ছিল বলে মনে করছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের IRI এর পর্যবেক্ষক দল। তারা নিরাপত্তা বাহিনীর প্রশংসা করলেও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এখনও অস্থিতিশীল বলে জানায় IRI। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। নির্বাচন কমিশনের 30টি আসনে পুনরায় ভোট গণনার আবেদন করেছে জামায়াত। শনিবার বিকালে রাজধানীর মগবাজারে ব্রিফিংয়ে কথা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। 30টি আসনে আমরা এই ধরনের চরম অব্যবস্থাপনা দেখেছি, যেখানে ভোট জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে, যে সমস্ত কাগজগুলো তারা দিয়েছেন সেখানে অপারেটিং হয়েছে, অসামাজা হয়েছে, বিভিন্ন ধরনের অসুবিধা হয়েছে। সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যাতে তারা এই বিষয়ে সেখানে প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করে। হাতিয়ায় এনসিপির সমর্থককে ধর্ষণের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ইসলামী ছাত্র শিবির। শনিবার রাত 11টায় বাংলা মোটর থেকে শুরু হয় এনসিপির মিছিল। শাহবাগে গিয়ে মিছিল শেষে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপির মাধ্যমে দেশে আওয়ামী লীগ নেতাদের আবির্ভাব হচ্ছে। আওয়ামী আচরণের রাজনীতি করতে চায় বিএনপি। বিরোধী মতের ওপর এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। মিছিলে উপস্থিত আসিফ মাহমুদ বলেন, শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ করলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এনসিপি। হাতিয়ার ঘটনায় টিএসসিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। আপনাদের প্রতি আহ্বান থাকবে, সারা দেশে যেই নৈরাজ্য এবং জুলুমতন্ত্র আপনারা নির্বাচিত হওয়ার সাথে সাথে শুরু করেছেন, শপথ নেওয়ার আগেই শুরু করেছেন, সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। এবং যারা সারা দেশে আমার ভাইদের উপরে হামলা করেছে, বাড়িঘর লুটপাট করেছে, চুরি করেছে এবং আমার বোনদেরকে ধর্ষণ করছে, হুমকি দিচ্ছে, অনেকে বলছে শপথ নেওয়ার পরে নাকি দেখে নিবে, তাদেরকে আমরা সতর্ক করতে চাই।
আপনারা শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন। নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে কোন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসে, তাহলে আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা সেই শপথ গ্রহণের নির্লজ্জ অনুষ্ঠানে উপস্থিত হব কি হব না। বগুড়ায় ছোট বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ফাহিম হোসেন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকালে শহরের মাটিডালি এলাকায় এ ঘটনা ঘটে। খুনিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিহতের স্বজনদের। দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ। বগুড়া থেকে আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুস সালাম বাবুর রিপোর্ট। বগুড়া সদরের নওদাপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে রিমিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করত এলাকার বখাটে যুবক তনয়। 1.5 বছর আগে রিমির বিয়ে হয় সেতুর সাথে। বিয়ের পরেও বখাটে যুবক তাকে উত্ত্যক্ত করত। প্রতিবাদ করায় প্রায় 3 মাস আগে নিহত ফাহিমের দুলাভাই সেতুকে ছুরিকাঘাত করে তনয়। পরবর্তীতে শনিবার সকালে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে ফাহিমকেও ছুরিকাঘাত করে তনয়। আহত ফাহিমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বউকে এর আগে বিয়ের আগেও ডিস্টার্ব করতো, বিয়ের পরেও ডিস্টার্ব করতো, কিন্তু 3 মাস আগে আমার এখানে চাকু মারছে। তারপর আমার সম্বন্ধী কাজে যাবে লেছে, তাকে আজকে সকালে চাকু মারছে। আমাকেও চাকু মারছিল, এখানে ছেড়ে বিচার হয়ে গেছে মীমাংসা। আজকে দেখেন চাকু মারলো, আমার ভাই আজকে আর নাই। ছুরি মারে, চাকু মারে, তারপরে মেডিকেলে নিয়ে আসার পরে তার মৃত্যু ঘটনা ঘটে যায়। এই ঘটনায় দ্রুত বিচার দাবি করেন স্থানীয়রা। সুষ্ঠু বিচার, এই সঙ্গে যারা সম্পৃক্ত আছে প্রত্যেকের বিচার দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। পূর্ব শত্রুতার একটা বিষয় ছিল, এই বিষয়কে কেন্দ্র করে ঘটনাটা ঘটিয়েছে। বর্তমানে লাশ আমাদের মর্গে আছে। দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। এর আগে বোনের স্বামীকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার হয়ে জামিনে বেরিয়ে এসে এবার ছুরিকাঘাতে ভাইকে হত্যা করার অভিযোগ উঠেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।